দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আই অ্যাম এ প্রেগন্যান্ট। সেই না নাই থেকে গেল। আদর টিকলির বিয়েটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আদর টিকলির জার্নিটা শুরু হয়েছিল এক বৃষ্টির মৌসুমে, ভুল বোঝাবুঝি নিয়ে। জার্নির পরিসমাপ্তিটাও গিয়ে ঘটল ভুল বোঝাবুঝির আরেক বর্ষাতে। যে শ্রাবণের রাতে নিঝুম বৃষ্টি ছিল, বাস চলার শব্দে আত্মা ছমছম করছিল। ওরা ছয়জন এক সারির 3 জোড়া সিট দখল করে নীরবে বসে জীবনের পসরা সাজাচ্ছিল, হিসেব মেলাচ্ছিল। সে বর্ষাতে ওরা পালিয়েছিল, হাতে হাত ধরে 6 জন একসাথে, বুকে বৃষ্টি শেষে প্রেম ছন্দের ঝিম ধরা মন্দ অনুভূতি নিয়ে। আদর টিকলি, আদ্র টায়রা, রাহুল নিভা, সবার সব কিছু হলো না শুধু আদর টিকলির। শেষ পর্যন্ত তোদের বিয়েটা হলো না। টায়রা ফোনের স্ক্রিনে ওদের 6 জনের ছবিতে হাত বুলালো। হাওয়ায় ভেসে এলো মনোয়ারা খানের ডাক, টায়রা একবার নিচে আয় তো মা। টায়রা ফোনের স্ক্রিন অফ করে গায়ে ওড়না জড়িয়ে উঠে দাঁড়িয়ে শাশুড়ির কাছে গেল। বিছানায় ফোনটা পড়ে রইল উল্টে, ফোনের ওপর 2 ফোঁটা পানি। আদ্র গোসল থেকে এসে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে মাথায় বহু চিন্তারা ধরা দিল। আদ্র অটল বিশ্বাস, যেই গল্পটা বৃষ্টিতে শুরু হয়েছিল, সেই গল্পটা আবার কোনো এক বসন্তে তরুর নতুন সাজের রঙে নতুন রবে শুরু হবে। সে বসন্তে হয়তো নিগুড় মোলায়েম পবন থাকবে মৌসুমের প্রথম কোকিলের আনাগোনা, কুহু কুহু কলরবে ছেয়ে যাবে সারাবেলা। আদর ব্যস্ত পায় নিজের চেম্বারে ঢুকল। রুমে ঢুকে টাই ঢিলে করল। বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করতে চাইল। ঢকঢক করে পানি খেয়ে গ্লাসটা ছুঁড়ে মারল এক চোটে। কাঁচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সহকারী নার্স রিফা ভয়ে চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে অপেক্ষা করল। তার অপেক্ষার সময় দীর্ঘায়িত না করে আদরের বাসখাই গলার স্বর ভেসে এলো, হু দ্য হেল আর ইউ? তোমার সাহস কিভাবে হলো আমার পারমিশন ছাড়া রুগীকে এই ইঞ্জেকশন দেয়ার? রিফা, বয়স 27, সবেমাত্র প্রমোশন পেয়ে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে এসেছে। মেরিটাল অবস্থা, অবিবাহিত। সে ভয়ে কাছমুচে হয়ে বলল, সরি স্যার। সরি? তোমার সরি ধুয়ে পানি খাবো আমি? রোগীর যদি হার্ট এরিস্থেমিয়া কিংবা হাইপোটেনশন হতো, তার দায়ভার কে নিত? অ্যান্সার মি। আদর ডেস্কে বাড়ি দিয়ে উচ্চস্বরে বলল। তার চিৎকার দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে রিফার মাথা ফাটিয়ে দিচ্ছে। জানটা চলে এসেছে গলার কাছে, মুখ দিয়ে টু শব্দটা বের হচ্ছে না, কেবল অবলা ভীতু পাখির বাচ্চার মতো কাঁপছে। সে রোগীকে ইঞ্জেকশন পুশ করেছিল, যদিও ডাক্তার ছাড়া কোনো নার্সের এটা দেওয়া উচিত নয়, কিন্তু সে ঠিকভাবে দিয়েছে এবং রোগীর কোনো ক্ষতি হয়নি। তবু আদর রেগে মেগে অস্থির। গেট আউট। রিফা নিঃশব্দে আস্তে করে রুম থেকে বেরিয়ে এসে বড় করে দম ফেলল। একটু দূরে তার 2 জন সহকর্মী ভীতু মুখে দাঁড়িয়েছিল। রিফা মাথা নিচু করে তাদের কাছে যেতেই নিতু ওর মুখটা 2 হাতে ধরে বলল, আহারে, মুখটা একদম শুকিয়ে গেছে। কলি বলল, আদর স্যার এত রাগী কেন? ধমকের শব্দে বাইরে থেকে আমার আত্মা ধরফর করছিল। নিতু নিচু আওয়াজে বলে, আরে স্যার আগে এরকম ছিলেন না, খুবই স্বল্পভাষী, বিনয়ী, হাসি খুশি মানুষ ছিলেন। রিফা কৌতূহলী হলো, হ্যাঁ আমিও তো তাই দেখেছি। হঠাৎ স্যারের এমন পরিবর্তনের কারণ কি? হাসপাতাল যেন থরথর করে কাঁপে তার জন্য। দেখ আমার হার্ট এখনো কত জোরে বিট করছে। নিতু আগের চেয়ে নিচু আওয়াজে বলে, আরে লাভ কেস নাকি? আদর স্যার তো একটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল, পরে নাকি মেয়েটা স্যারকে বিয়ে করেনি। রিফার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকে বলল, তুই কিভাবে জানলি এই গোপন তথ্য? আরে ডক্টর আসিফ স্যার তো আদর স্যারের বন্ধু, ওদের আলাপ একদিন শুনে ফেলেছিলাম। ব্যস্ত ঢাকা শহরের ব্যস্ত জ্যাম। আদর যাচ্ছিল খানবাড়ির দিকে।
মনোয়ারা খান নাকি আবার আদরকে বিয়ে করানোর জন্য পাগলামি শুরু করেছেন। এ নতুন নয়, সেই টিকলির সময় থেকে তার পাগলামো শুরু হয়েছে। টিকলি ঠোঁটের আগায় বেখেয়ালে নামটা উচ্চারিত হতেই মাথায় বলের মতো ঢপ খেল। আদর স্টিয়ারিং চেপে ধরল। জ্যাম ততক্ষণে ছেড়ে দিয়েছে। হাই স্পিডে গাড়ি টেনে কণ্ঠে রূঢ়তা নিয়ে বলল, আমি আদর খান, কোনো দিন আপনার মুখ দেখব না। কিন্তু সে মুখের কথা টিকল কতক্ষণ। আদরের ফোনটা আপন স্বরে বেজে উঠল তৎক্ষণাৎ। কানে ব্লুটুথ অন করতে ওপাশ থেকে বলল, স্যার কত দূর এসেছেন? আদর স্টিয়ারিংয়ে বাড়ি মারে নিঃশব্দে। শিট, ওর তো আজ সন্ধ্যায় ইভেন্ট আছে। কপালে 2 আঙ্গুল ঠেকিয়ে আদর বড় করে মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল। ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, রফিক, আমি মাত্র হসপিটাল থেকে বের হতে পারলাম, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। আদর দ্রুত খানবাড়ির দিকে গাড়ি টানল। নীল রঙা গাড়িটায় নতুন রং করা হচ্ছে। আদর চেয়েছিল ক্রিম হোয়াইট, কিন্তু আজিম খান বাড়ির রং করাচ্ছে নেভি ব্লু। হালকা নীল থেকে গাঢ় নীল, এই নীলের মাঝে যে কি পেয়েছে বাবা আদর বুঝে না, অবশ্য বোঝার চেষ্টাও করে না। বাড়ির সামনের শিমুল তুলার গাছের নিচে আদর গাড়ি পার্ক করে রেখে দ্রুত বেগে উপরে উঠে যায়। ড্রয়িং রুমে বসে আছেন মনোয়ারা খান। টিভিতে চ্যালেঞ্জ চলছে আর মায়ের গুনগুন কান্নার আওয়াজ। টায়রা পাশে বসে শাশুড়ির মাথা কাঁধে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। আদ্র সোফার হাতলের উপর বসে বিরস মুখে ফোন টিপছে। আজিম খান নিজের ঘরে আদর বিশেষ পাত্তা দিল না। হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে ছুটতে মনোয়ারা খান হায় হায় করে উঠলেন, দেখো দেখো কেমন অসভ্য ছেলে হয়েছে দেখো। মায়ের কান্নাও যেই ছেলের কানে যায় না, সেই ছেলে বাড়িতে আসে কোন লজ্জায়। আদরের ছেঁচড়া উত্তর, তবে বাড়িতে আর না আসি। শুনেই মনোয়ারা খান কান্নার আওয়াজ বাড়িয়ে দেন। আদ্র চোখ মুখ খিঁচে কানে নখ গুজে মিনিট 2 পর চেঁচিয়ে বলে, ভাইয়া, ডেইলি বাসার চিৎকার চেঁচামেচি ভালো লাগছে না তো কি করব বল? আমি বাড়ি থেকে চলে যাই, তাহলে যদি তোর মা আমাকে একটু শান্তি দেয়। আদর বুকে হাত ভাঁজ করে দাঁড়ায়। মনোয়ারা খান ভেজা চোখে বলেন, বুঝবি না তো? মায়ের কষ্ট বুঝবি না? হাতে পায়ে বড় হয়েছিস, মাকে আর কিসে দরকার? ছোটবেলায় না গোমুত সাফ করার জন্য একটা বান্দি প্রয়োজন ছিল বাপ পোলার। আদর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে টায়রার কাঁধ থেকে মায়ের মাথাটা উঠিয়ে নিজের কাঁধে নেয়। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে গম্ভীর কণ্ঠে, কেন এমন করো মা? আমি কি এই জীবনে আমার বড় ছেলের বউ দেখে যেতে পারবো না? না, ছোট ছেলের বউ দেখছো তো, তুই কি বিয়ে করবি না? আদরের দৃঢ় উত্তর, না। সেই থমথমে কণ্ঠের কাছে মনোয়ারা খান কান্না ব্যতীত আর কিছুই বলতে পারেন না। বড় বউ দেখবে বলে আমার মাথা না খেয়ে তোমার ছেলেকে বলো তোমার নাতি নাতনির মুখ দেখাতে। আদ্র অমনি নিজের ফর্মে ফিরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোমার জন্যই তো আমার বাসর হচ্ছে না ভাইয়া। এতে আদরের তেমন কোনো অভিব্যক্তি প্রকাশ না পেলেও মনোয়ারা খান আর টায়রার দিকে চোখ বড় বড় করে তাকালেন। টায়রা বরাবরই লজ্জা শরমের বালাই নেই, সুতরাং সে এই মুহূর্তে লজ্জা পেল না, কিন্তু ভুল জায়গায় আদ্রর ভুল কথা শুনে নিজের হাত দুটো কসলালো। টায়রা জানে আদর টিকলির জীবনের সেই বসন্ত পবনের বেশি দেরি নেই। খুব শীঘ্রই ওদের জীবনের মিরাক্কেল হয়ে প্রেমের ছন্দ শুরু হবে। টায়রা সেই আশায় নিজের জীবনটাও গুছিয়ে নিচ্ছে না। যেখানে বোনের জীবনটা যাচ্ছে তাই সেখানে সে কি করে ভালো থাকবে। আদর যাওয়ার আগে টায়রার মাথায় হাত বুলিয়ে শুধু এতটুকুই বলে গেল, বিয়ের 6 মাস হয়ে গেছে টায়রা, বাচ্চামো করো না আর। টায়রা কি আর সবার মতো কলের পুতুলের ন্যায় আদরের কথায় জি জি সার করবে? সে মুখ ঝামটা মেরে বলল, করব, কারণ আমি নিজে একটা বাচ্চা। আদর গম্ভীর হেসে চলে যায়। টায়রা তার প্রতিটা পদক্ষেপে গুনে রাখে। আদর নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে কালো স্যুট, সাদা শার্ট, কালো প্যান্ট হাতে নেয়। পরনে সফেদ রঙের উলের টাওয়াল, ফর্সা গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা। ভেজা চুলগুলো শুকাতে শুকাতে আদর গভীর দুঃখী শ্বাস ফেলে চোখটা বন্ধ করে। সে টায়রার মুখের দিকে পরিপূর্ণভাবে তাকাতে পারে না। ওই মুখটা ঠিক যেন টিকলির আদল। আদর পারে না বেশিক্ষণ তাকাতে, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়।
চক্ষুদ্বয় রক্তাভ হয়, শরীরে রক্তের বেগ বেড়ে যায়। আদর মানতে পারে না সেই দিনের করা টিকলির সে বিচ্ছেদ। নেত্রপল্লব ভিজে আসে যন্ত্রণার পীড়ায়। টিকলি ব্যস্ত সময় পার করছে, টাইট শিডিউল। তার 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে। একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টরের পদে যুক্ত আছে। আজকের ইভেন্ট হিউজ। ইভেন্ট ডিরেক্টর থেকে স্পন্সরশিপ ম্যানেজার সবে উপস্থিত। ডাক্তারদের সংবর্ধনা জানানোর ইভেন্ট। এত বড় ইভেন্টের মাঝখানে একটা গন্ডগোল লেগেছে, তা হলো স্টেজ ম্যানেজারের পেট খারাপ। এই পর্যন্ত 11 বার বাথরুমে দৌড়েছেন। তো সেই দায়িত্ব ঘাড়ে এসে পড়ল টিকলির। কারণ টিকলির ক্রিয়েটিভ আইডিয়ার কাছে স্টেজ ডিজাইন কিচ্ছু না, সে তুড়িতে সব করে ফেলবে। যে স্টেজ ম্যানেজার, সে আবার টিকলির বন্ধু নীরব। টিকলি ফোনে দাঁতে দাঁত চেপে বলল, আসতি, কত ডাক্তার থাকবে, তোর পেটের চিকিৎসাটা ফ্রিতে করতে পারতাম হাদারাম। সকালে একটা মেট্রো খেয়ে নিতে পারলি না। টিকলির রাগে ফোন কাটল। এই পর্যন্ত সমস্ত কাজে টিকলির ক্রিয়েটিভিটি প্রশংসনীয় হয়েছে, তাই ডিরেক্টর টিকলির কাঁধে দিলেন চাপিয়ে, যাও নিজের ক্রিয়েটিভিটির গোষ্ঠী মারো, অসহ্য। টিকলি ইনকিউবেশন সেন্টারের বাইরে এসে দাঁড়িয়েছে। তার অসহ্য মুডকে একটু স্বস্তি দিতে দক্ষিণা থেকে ছুটে এলো একদলা ফাগুন হাওয়া। টিকলি প্রাণ ভরে হাওয়া খেলো। এর মাঝে ফোনটা বাজখাই গলায় বেজে উঠল। বল, কি করিস? নাচতেছি, নাচবি? রেগে আছিস? না। কাজ করতেছিস? বল, করতেছি। তারা নিজের কান 2 হাতে চেপে ধরে বলে, আস্তাগফিরুল্লাহ, সি সি সি, কানটা পচে গেল রে। আমার অমন শান্ত শিষ্ট বোনের চরিত্রের এই শিষ্টাচার আমি কিছুতেই মানতে পারছি না। না মানতে পারলে পরের পরীক্ষার প্রিপারেশন নে। আমার ভরসা করিস না, আমি মাত্রাতিরিক্ত ব্যস্ত। এই পরীক্ষায় তুই না পড়লে দুজনেই ফেল ফেল ফেল। ফোন কেটে টিকলি আরেকজনকে ফোন লাগালো। হ্যাঁ, সব কমপ্লিট। স্টেজের লাইটিং সাউন্ডটা চেক করেছ? লাইট জ্বলছে নিভছে মানে কি? আমি তো ঠিকই দেখে এলাম। প্রোডাকশন ম্যানেজারকে জানাও কুইক, আর মাত্র হাতে 10 মিনিট সময় আছে। একটা হার্ডবোর্ডের ওপর রাখা পেপারে যেগুলোতে প্রবলেম সেগুলোতে ক্রস চিহ্ন দিতে দিতে টিকলি কথা বলে যায়। কান দিয়ে কাঁধে ফোন চেপে কথা বলতে বলতে টিকলি পেছন ঘুরতেই আকস্মিক থেমে গেল। হাত থেকে বোর্ড পড়ে গেল মাটিতে। তার চোখ দুটো স্থির হলো। হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছে। সেকেন্ড কতক হয়েছে। মনে হলো আশেপাশে ভূকম্পনের ন্যায় সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে ফাটল ধরে যেতে লাগলো। জীবনটা থমকে দাঁড়ালো সেই বসন্তের মৃদু পবনে। আদর শব্দটা হয় মিলিয়ে গেল, কেবল শুনতে পেল টিকলি। আদরের গায়ে সাদা শার্ট, হাত দুটো পকেটে, পেছনে রিফার হাতে ওর কালো কোট। রিফা এখানে এসেছে আদরের অ্যাসিস্ট্যান্ট হয়ে। যে কোনো ইভেন্ট, মেডিকেল ক্যাম্পেইন, মিটিং এসবে রিফা আদরের পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে। আদর হাত মেলাতে রিফা এসে ওর গায়ে কোটটা জড়িয়ে দিল। টিকলি ভুরুকুঁচকে দেখল দৃশ্যটা। এরপর আদরের ওই ভাবলেশীন ভঙ্গিতে গটগট করে হেঁটে চলে যাওয়াটাও দেখল। ঘোর কাটল কলে থাকা অপর পাশের জনের ডাকে। টিকলি মাটিতে পড়ে যাওয়া হার্ডবোর্ড তুলে আবার মাথা ঘুরিয়ে আদরের নির্লিপ্ততা অবলোকন করে বলল, আমি আসছি। টিকলি হলের ভিতর ঢুকল। হলে শুরুতে যারা আজ সংবর্ধনা পেতে চলেছে তাদের নাম সম্মানের সহিত টানানো হয়েছে ছবিসহ। টিকলি এর পুরো দায়িত্ব ছিল ঠিকই, কিন্তু এই লিস্ট টানানো হয়েছে মিনিট 10 আগে। টিকলির উদ্যোগেই, কিন্তু টিকলি দেখেনি। সে তখন দিক নির্দেশনা দিয়ে সবে হলের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। পঞ্চমে যার ছবি টানানো সেই লোকটাই আদর। টিকলি আদরের ছবির সামনে মিনিট 3 দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখে গেল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে এলো। এর মাঝে ইভেন্ট ম্যানেজার এলেন বেশ ভাবসাব নিয়ে। টিকলি জানে নিশ্চয়ই নতুন আরেক বোঝা ওর ঘাড়ে চাপানো হবে, তাই সে উল্টো ঘুরে চলে যাচ্ছিল। অমনি ডাক এলো, ক্রিয়েটিভ ডিরেক্টর মিস টিকলি, প্লিজ কাম হেয়ার, কাম কাম। টিকলি চোখ উল্টে মুখ ফুলিয়ে নিজের রাগ কন্ট্রোল করে হাসি মুখে সেদিকে গিয়ে গেল। ইয়েস স্যার, এদিকের কাজ কমপ্লিট অলমোস্ট স্যার। তোমার তবে এখন কোনো কাজ নেই? টিকলি নাক ফুলিয়ে জবাব দেয়, নো স্যার,
অনেক কাজ আছে আমার। আচ্ছা, কাজ থাকলে সেটা এক সাইডে রাখো, আর শোনো, একটা মেয়ে শর্ট। টিকলি ঠিক এই ভয়টাই পাচ্ছিল, আবার নতুন কাজ, সে আর কিছু করবে না, জুতা মারে সেই চাকরিতে। টিকলি কাট গলায় জিজ্ঞেস করে, তো ম্যানেজার একটু নরম হলেন এই পর্যায়ে। তো মানে, তোমাকে ডিরেক্টর স্যার সেই মেয়ের জায়গায় যেতে বলেছেন। সংবর্ধনার জন্য যখন সবাই স্টেজে যাবে, তখন তুমি পাশে ফুল, ক্রেস্ট আর সনদ নিয়ে দাঁড়াবে। অ্যান্ড ইউ হ্যাভ বিন সিলেক্ট নাম্বার 5। এটা তেমন বড় কোনো কাজ নয়, মিনিট 10 স্টেজে দাঁড়াতে হবে, এই তো। তা না হয় দাঁড়ালো। টিকলি মাথা নাড়িয়ে 32 পাটি দাঁত বের করে বলল, ওকে স্যার। পর মুহূর্তে যখন ভালোভাবে খেয়াল করলো, সেই মুহূর্তে উচ্চস্বরে বলল, নো, ওকে, নাম্বার 5। হ্যাঁ, কোনো সমস্যা? সব কিছুই সমস্যা। এই নাম্বারে আমি ফুল নিয়ে যেতে পারবো না, চেঞ্জ করুন। তোমাকে আমরা সিলেক্ট করিনি, তোমাকে এই অনুষ্ঠানের ম্যানেজমেন্ট থেকে সিলেক্ট করেছে, আমাদের হাত নেই। ইম্পসিবল। প্লিজ টিকলি, সিন ক্রিয়েট করো না, এর জন্য তুমি বোনাস পাবে। বোনাসের কপালে আগুন, আমার বোনাসের দরকার নেই স্যার। আশ্চর্য মেয়ে তো তুমি। ডু ইউ নো নাম্বার 5-এ কে আছে? ডক্টর আদর খান, একমাত্র ইয়ং নিউরো সার্জন, যেই সংবর্ধনা পাচ্ছে। গৌরবের সম্মাননার 34 বছরের ইতিহাসে এই প্রথম 30 বছর বয়সী নিউরো সার্জন এই সংবর্ধনা পাচ্ছে। তাতে আমার কি স্যার? আমি পারবো না। ইউ হ্যাভ টু ডু ইট, আদারওয়াইজ রিজাইন। বলে ইভেন্ট ম্যানেজার চলে এলেন। পেছন থেকে টিকলি বারংবার ডেকে গেল। ম্যানেজারের কানে যেন লাগে এমন ধারায় বলল, স্যার আমি পারবো না করতে। আমার কাজ থিম আর ডিজাইন ভিত্তিক সব কিছু তদারকি করা। আই এম নট এ প্রেজেন্টেশন অ্যাসিস্ট্যান্ট। উফ। বলে টিকলি মাথার চুল খামছে, হাঁটু ভেঙে বসে পড়ল। একটু পর একজন মেয়ে এসে বলল, ম্যাডাম আপনাকে মেকআপ রুমে যেতে হবে। টিকলি একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে ক্লান্ত শ্বাস ফেলে আবার হাঁটুতে মুখ গুজল। বিভিন্ন চ্যানেল থেকে সাংবাদিক এসেছে। স্টেজের সামনের অংশটুকু ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভরপুর। ড্রোন শ্যুট চলছে। টিকলিরা 15 জন মেয়ে পরেছে কালো সাদা মিশেলে, সফট জর্জেটের শাড়ি, ফুল হাতা ব্লাউজ, বুকে ব্যাস, ঠোঁটে লাল লিপস্টিক, মাথার চুল একপাশে সিথি করে একরকমভাবে সবার খোপা করা। স্টেজে ডেকে নেওয়া হলো সংবর্ধনা দেওয়ার জন্য সেই 15 জন ডাক্তারকে। ওদের হাতে সম্মাননা তুলে দিবে আগের বছর এই সম্মাননা পাওয়া ডাক্তারগণ। ওরা সবাই স্টেজে উঠতে এবার একে একে সারি ধরে ভেতর থেকে এলো গিফট রিয়ারাররা। টিকলি মাথা নিচু করে পাশে এসে দাঁড়িয়ে রইল। আদর উদাস নয়নে একবার দেখলো না। একসাথে সবার হাতে সম্মাননা তুলে দেওয়া হলো। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে টিকলির চোখ তখন যায়। এমনিতেই চশমা খুলে রাখতে হয়েছে। 5 ইঞ্চি দূরের বস্তু ঝাপসা দেখছে, তার মাঝে এই শাড়ি, তাও আবার জর্জেটের। তন্মধ্যে টিকলিকে হেনস্থা করতে শাড়ি নাফরমানি করে পায়ে বেজে পড়ল। টিকলি মুখ থুবড়ে যেই পড়তে যাবে, অমনি একটা পুরুষালী হাত এসে টিকলির সূক্ষ্ম ক্ষীণ কোমর ধরে বাঁচিয়ে নিল। সাথে সাথে ক্যামেরার সাদা আলোয় টিকে থাকা গেল না। চারিপাশে ছোটোখাটো শোরগোল। নিশ্চয়ই হেডলাইনে আজই উঠবে, নিউ কাপল ইন দ্য টাউন। টিকলি অপরিচিত আগন্তুকের হাত কোমর থেকে সরিয়ে শাড়ি ঠিক করে সৌজন্যে হাসি দিল। লোকটির নাম আরাফ। গত বছর নিউরোসার্জন হিসেবে সম্মাননা পেয়েছেন, যিনি এই বছর আদরের হাতে সম্মাননা তুলে দিয়েছেন। বয়স 33। রিফা এলো। আদরের হাতে ফ্লাওয়ার বুকে, ক্রেস্ট, সার্টিফিকেট ধরিয়ে দিয়ে যেই চলে যেতে নেবে, অমনি রিফা নিচু গলায় বলল, স্যার এখন তো স্পিচ দেওয়ার জন্য বলবে, আমার আর্জেন্ট কাজ আছে, ম্যানেজ করে নাও। বলে আদর যেই চলে যাবে, অমনি উপস্থাপক বলে উঠলেন, এখন আমাদের সামনে বক্তব্য রাখবে বা আমাদের গৌরব, বাংলাদেশের সম্মানিত ডাক্তারবৃন্দ। মেয়েরা নেমে গেছে। পরিস্থিতি অনুকূলে সবাই একে একে বিশাল বক্তৃতা দিল। যখন আদরের পালা এলো, আদর কেবল সালাম দিয়ে জানালো ধন্যবাদ। বলে যে আসতে নিবে, অমনি উপস্থাপিকে ইতস্তত করে বললেন, ডাক্তার আদর খান, আপনার কেমন লাগছে এই সম্মাননা পেয়ে যদি একটু শেয়ার করতেন আমাদের তরুণ প্রজন্মের ডাক্তারদের জন্য। আদর অনিচ্ছা সত্ত্বেও আর দুটো কথা বলে স্টেজ থেকে নেমে গেল।
পার্কিং লটে এসে কোটটা ছুঁড়ে মারল ব্যাক সিটে। পকেট থেকে টাকা বের করে ড্রাইভারের হাতে দিয়ে বলল, তুমি যা, আমি ড্রাইভ করব। ড্রাইভিং সিটে বসে আদর গাড়ি স্টার্ট করলো। মেন রোডে যে উঠতে যাবে সেই মুহূর্তে দেখলো টিকলি দাঁড়িয়ে আছে, হাতে মাঝারি সাইজের ব্রাউন কালারের ব্যাগ, চুল হাত খোঁপা করা, গায়ে অফ হোয়াইট লং টপস, সাথে বেজ কালার ফ্লেয়ার প্যান্ট, গলায় মাল্টি কালারের স্কার্ফ। আদর হর্ন বাজালো। টিকলি ভুরুকোসকে বিরক্তি নিয়ে মাথা ঘোরাতেই ভুরু জোড়া সোজা হলো, নির্বিঘ্নে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো। আদর তাকে দেখছে টিকলির ক্লান্ত ঘর্মাক্ত মুখের একপাশ, অবিন্যস্ত চুলের গলায় লেপ্টে থাকা, শুকনো ঠোঁট দুটো বারংবার মুখে পুরে সিক্ত করা। আদর মুখ ফুলে শ্বাস ছেড়ে যে গাড়ি টানবে অমনি রিফা এসে উইন্ডোতে বাড়ি দিতে লাগলো। আদর রাগটুকু গিলে নিয়ে উইন্ডো নামাতে রিফা বলল, স্যার আপনার সম্মাননাগুলোই তো নিলেন না। ওহ, পেছনে রাখো। রিফা পেছনে রেখে আবার জানালার কাছে আসে। আদর ভুরু কুঁচকে বলে, আর কিছু বলবে? কিছু মনে না করলে স্যার আমাকে একটু ড্রপ করে দিবেন, এই তো সামনেই 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের রাস্তা হলে তুমি তো হেঁটেই যেতে পারো। আদরের তীক্ষ্ণ কণ্ঠে রিফার মনক্ষুণ্ণ হলো। সে মুখটা থমথমে করে বলল, গাড়ি দিয়ে যেতে 5 মিনিট লাগবে স্যার, এদিকে একটা রিক্সাও পাচ্ছি না। আদর দীর্ঘশ্বাস ফেলে ডোর লক খুলে দিয়ে বলল, ওঠো। রিফা নাচতে নাচতে গাড়িতে ওঠে। টিকলির কপালে 3টে ভাঁজ ফেলে। ঠোঁট বাঁকিয়ে এই রিফা নামক প্রাণীটির কার্যকলাপ অবলোকন করে। আদর গাড়ি স্টার্ট দেয়। এবার আর কোনো থামাথামি নেই, একটানে রোডে উঠে এলো। লুকিং গ্লাসে দেখে গেল ফেলে আসা নারীকে যতদূর দেখা যায়। ঘরে ঢুকে টিকলি হাতের ব্যাগটা ছুঁড়ে মারল সোফায়। অ্যাপার্টমেন্টটা নিভার বাবা মা তার বিয়েতে উপহার হিসেবে দিয়েছে। এরপর নিভা বেস্ট ফ্রেন্ডকে উপহার হিসেবে থাকতে দিল এত বড় অ্যাপার্টমেন্ট। মেঝে থেকে শুরু করে দেয়াল অবধি ঝাঁজ তকতকে সুন্দর। ঘরের আনাচে কানাচে শৌখিনতা, রুচিশীলতায় ভরপুর। টিকলি কাপড় ছাড়ল না, ফ্রেশ হলো না, পায়ের জুতোটাই খুলেই শুভ্র কাউসে শুয়ে পড়ল। উপরের সিলিংটার দিকে বহুক্ষণ বোধহীনের ন্যায় চেয়ে রইল। বিয়েটা করে যখন সে আদরের রাজ্যে রানী হয়ে পা ফেলল না, তখন আর বাবার আদরের রাজকন্যাটি হয়ে ঘরে ফিরল না। তারা 6 জন একসাথে পালিয়েছিল। টিকলি, টায়রা, 2 বোন, আদর, আদ্র, এই 2 ভাইয়ের সাথে। সাথে ছিল মামাতো ভাই রাহুল, রুহুল হকের একমাত্র ছেলে। সেও পালালো ওদের বেস্ট ফ্রেন্ড নিভাকে নিয়ে, অনেকটা ঝড়ে বকমরার মতো। নিভা রাহুলকে পছন্দ করতো তা সবাই জানে, কিন্তু ওদের মধ্যে পালিয়ে বিয়ে করার মতো সম্পর্ক কোনোদিন তৈরি হয়নি। ওদের দুজনের বিয়ে করা তো দূরে থাক, দুজন দুজনকে চিনতই না হাতে গোনা কয়েকদিনে। টিকলি জানে রাহুল টিকে আছে নিভার স্নিগ্ধতার টানে। ওর কোমল তুলতুলে মোলায়েম মনটাকে নিয়ে রাহুল বেঁচে আছে। টিকলিও এও জানে রাহুল টিকলিকে ভোলেনি। যদি সত্যি ভুলতে পারত তবে এতদিনে টিকলিও আদরকে ভুলে যেত। যাজ্ঞে সেসব বহু কাহিনী ওসব টিকলি মনেও আনতে চায় না। টিকলির মামা রুহুল হকের ছেলের বিয়েতে কোনো অমত ছিল না। ছেলে যাকেই বিয়ে করুক, ছেলে তার সুখী হোক। মামারা ছেলে তার সৎ মায়ের জ্বালায় এই জীবনে বহু কষ্ট করেছে। জীবনে অর্ধেকটা সময়ের বেশি বাবা ছাড়া থেকেছে। ছেলের বিয়ের পর ছেলেকে তিনি একটি জমকালো নতুন ফ্ল্যাট উপহার দিলেন। বউ নিয়ে কোথায় থাকবে তা ভাবার আর প্রয়োজন নেই বিধায় রাহুল উপহারটি সাদর গ্রহণ করল। এর মাঝে টিকলি একটি জীর্ণশীর্ণ ছাত্রী ম্যাচে উঠল, কিন্তু তার হাতে একটা টাকা পয়সা কিংবা এক সেট কাপড় অবধি ছিল না। পরিচিত এক বান্ধবীর থেকে টাকা ধার করল, তাতে বাঁধল আরেক বিপত্তি। সে বান্ধবী গিয়ে বলে দিল নিভাকে। নিভা বাবা মায়ের একমাত্র সন্তান, কাজী প্রথম দিকে না মানলেও দিন 15 যেতে আদরের মেয়েকে আদরের সহিত বুকে টেনে নিয়ে মেয়ের জন্য এ জীবনে যা কিছু জমিয়েছে তা বুঝিয়ে দিলেন। ব্যাস, এরপর নিভার জোরাজুরিতে টিকলির দিন এত আরামায়েশে কাটছে। নিভাই খোঁজটা দিয়েছিল নীরবের থেকে এই ইভেন্ট কোম্পানির। কথা বলা থেকে শুরু করে টিকলির সিভি ড্রপ পর্যন্ত সবকিছু ঠিক করেছে নিভা। নিভার নামখানা নিভা হলেও টিকলি নতুন জীবনের জ্বলন্ত প্রদীপ সে। টিকলি, টায়রা, নিভা পড়ছে গ্রাফিক ডিজাইন নিয়ে। 3rd ইয়ারের শুরুর দিকে টিকলি একটা ইভেন্ট ফার্মে
3 মাসে ইন্টার্নশিপ করেছে। তার সৃজনশীল চিন্তাভাবনা, ডিজাইন, ভিজুয়াল আর্ট, স্টোরি টেলিং সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে। মূলত ফার্স্ট ইয়ার থেকে নিজের স্কিল ডেভেলপ করে গেছে। টিকলি দীর্ঘশ্বাস ফেলে সিলিং থেকে চোখ সরালো। রান্না করার ভেজাল নেই, ইভেন্ট থেকেই খেয়ে ফিরেছে। টিকলি উঠে বসে কাউচে এক পা তুলল, গলার স্কার্ফ খুলে ছুঁড়ে মারল। ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস বের করে আয়সী ভঙ্গিতে চুমুক দিতে দিতে ফোনের নিউজ ফিড স্ক্রল করতে চোখ দুটো ছানা বড় হয়ে গেল। আরাফ আর টিকলির ছবি কিছু স্বনামধন্য নিউজ চ্যানেলের পেজ থেকে পোস্ট হয়েছে। এক একজনের রং ঢং মেশানো, হরেক রকমের ক্যাপশন তাতে। বাংলাদেশের গৌরব, মেধাবী ডাক্তার আরাফ হোসেনের বুকে কে এই রহস্যময় নারী? 33 বছর বয়সী ডাক্তার আরাফের বুকে পড়ল এক তরুণী। তরুণ প্রজন্মের ক্রাশ, অবিবাহিত ডাক্তার আরাফের পায়ে লেগে শাড়ি খুলে গেল এক যুবতীর। ডাক্তার আরাফের কাছে ভোগান্তির শিকার কে এই মিষ্টি বালিকা? টিকলি টায়ার্ড হয়ে গেল ক্যাপশনের ছটায়। মুখ হামলিয়ে পোশাক পাল্টে একটা ঢিলে ঢালা গেঞ্জি পরল। গেঞ্জির কাঁধে 2-3টে ফোঁটা। একটা কালো রঙের প্লাজো পরে সে ল্যাপটপ অন করে সিরিজ দেখতে বসল। 16টা এপিসোড, 7টা দেখেছে। এখন অবধি কাহিনীতে কোনো ইন্টারেস্টই পাচ্ছে না, কিন্তু ইন্টারেস্ট পেল 9 পর্ব থেকে। সারা রাত সিরিজ দেখে সকালে চোখের নিচে কালি ফেলে ঘুমাতে গেল, অথচ পরশুদিন ওর পরীক্ষা। ভোরের ওই অরুণ বর্ণের রোদটাও টায়রাকে সঙ্গ দিচ্ছিল। ফজরের আজান পেরিয়েছে, মিনিট 40 হয়েছে। টায়রা এই ফাল্গুনের মিঠে পবনে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে টিকলির পাঠানো লিঙ্কে ঢুকে সবগুলো নিউজ পোর্টালের ক্যাপশনগুলো পড়ে হাসছিল। একটা ছবিতে এসে ওর চোখ দুটো থমকে দাঁড়ালো, যেখানে টিকলি ডক্টর আরাফ ধরে আছে আর আদর ভুরু কুঁচকে হতভম্ব অগ্নিদৃষ্টিতে আরাফের দিকে চেয়ে আছে। টায়রা জুম করে ছবিটা দেখে বসন্তের প্রভাতের ন্যায় মুচকি হেসে ছবিটা হাত ছোঁয়ালো। ওই সময় আদ্র এসে দাঁড়ালো বারান্দার দরজায়। টায়রা সেদিকে না তাকিয়ে বলে, এই ভাদ্র, এদিকে আসুন, দেখে যান। আদ্র পা বাড়ায়, থমথমে মুখে বলে, স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হয় ফুটা টায়ার। টায়রা আর চোখে তাকিয়ে বলে, বউকে বুঝি সম্মান দিতে হয় না? আদ্র টায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে ঠোঁট ছোঁয়ায়, বলে, অবশ্যই, আমি তো আমার বউকে মাথায় করে রাখি। টায়রা হাসে। বিয়ের 6 মাস পেরিয়েছে, অথচ টায়রা বাপের বাড়ি যায়নি। যোগাযোগ রেখেছে, কিন্তু টিকলি যায় না বলে সেও আর সেদিকে পা বাড়ানোর কথা মুখে আনেনি। টায়রা আদ্রর বুকে পিঠ ঠেকায়, ছবিটা দেখে বলে, ভাইয়ের চোখের দিকে তাকান, মনে হচ্ছে সব ধ্বংস করে ফেলবে। আদ্র টায়রাকে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে বলে, সামান্য অন্যের ছোঁয়াতে যদি সব ধ্বংস করে ফেলে, তবে ওরা ভাবে কিভাবে একজন আরেকজনের নাম মুছে ফেলবে। কি জানি এই রাগ অভিমানের শেষ যে কোথায়? আচ্ছা, ওদের কথা বাদ দিন, আমার অপেক্ষার শেষ কোথায়? আপনার আবার কিসের অপেক্ষা? এই যে আমার বাসরের অপেক্ষা। আপনার বরটা একটা বাসরের অপেক্ষায় শুকিয়ে যাচ্ছে, আর আপনি চেয়ে দেখছেন না। উল্টাপাল্টা কথা বলবেন না তো, দিন দিন তো ভুঁড়িটা সামনের দিকে এগোচ্ছে। হোয়াট? কি বললেন? আমার জিম করা শরীর, তবু আমার বউ আকর্ষিত হয় না, অথচ কত মেয়ে আমাকে দেখে সিটি মারে। তারা সেসব পাত্তা দেয় না, চোখ উল্টে বলে, আমার কপাল ভালো যে আমার সুদর্শন স্বামী, যাকে দেখে দিনরাত কচি ছেলেমেয়ে সবাই সিটি মারে। ইস, আপনার চাপার উপর রেলগাড়ি যাবে। তারা আদ্রর গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ে, আদ্রর কোমরে হাত রাখে। তারা ওর নাকে নাক ঘষে বলে, হ্যাঁ, কারণ আমি আপনার চাপাবাজ ফুটা টায়ার। আদ্র অমনি টায়রার ঠোঁট ছোঁয়াতে যায়। টায়রা মুখটা পেছন দিকে হেলে দেয়, অন্তত একটা কিস তো করতে দিবেন, ব্রাশ করেছেন? আদ্র এই মুহূর্তে কপাল চাপড়ালো। আনরোমান্টিক বউ, মনে রাখবেন, আমার 15 নম্বর গার্লফ্রেন্ড, এখন আমার পথ হচ্ছে কিন্তু। টায়রা গলা ছেড়ে দেয়, পাত্তাহীন গলায় বলে, যান, কিন্তু পরের দিন যদি মিসেস আনোয়ারা খান তার আদরের ছোট ছেলের ডেড বডি খুঁজে পায়, তাতে কিন্তু আমার কিছু করার নেই। আদ্র মাথা ঝাঁকিয়ে হেসে টায়রার কোমর ধরে ওকে মাটি থেকে একটু উঁচুতে তোলে। টায়রা আদ্র 2 কাঁধে হাত রেখে ভর করে পা নাচিয়ে বলে, ফেলে দেবেন? নামান। আদ্র নামায় না, সেভাবেই টায়রাকে ঘরে নিয়ে বিছানায় ফেলে। নিজের বুকে স্ত্রীর মাথাটা সযত্নে রেখে বলে, কি আজব, সবসময় ঝগড়া করতাম আমরা, ভালোবাসার সিটে ফোঁটা ছিল না,
অথচ বিয়ে করে বউয়ের প্রতি ভালোবাসা আমার উথলে পড়ছে। আর যাদের ভেতরে ভালোবাসার অভাব ছিল না, আজ তাদের সম্পর্কের হারই শূন্য। তারা আদ্রের বুকের লোম ধরে মৃদু ভঙ্গিমায় টানতে টানতে বলে, আপনি আরেকটু অপেক্ষা করবেন, ভাইয়া টিকলে আবার মিল হবে দেখবেন। আদ্র নিজেও তা বিশ্বাস করে। একবার নিজেকে ধৈর্য রাখে, কিন্তু পরক্ষণে অধৈর্য হয়ে যায়। নিজের নিঃশ্বাস বুকের মাঝে চেপে টারার নাক টেনে আদ্র উত্তর দেয়, হ্যাঁ। সেদিন আর 1 সেকেন্ড দেরি করবে না আদ্র খান, বউয়ের ওপর ঝাঁপিয়ে পড়বে, কারণ সে বউ পাগল। ইস, মুখের কি ভাষা, বমি আসে শুনলে। মুখের ভাষা শুনেই বমি আসে? আর কিছু করলে তো আপনার বমি পরিষ্কার করতে করতে দিন যাবে। তার আদ্রের কথা শুনে ঘর কাঁপিয়ে হাসলো, বলল, ফাজিল একটা। খানবাড়িতে সকালে নাস্তার জন্য টেবিলে বসতেই টায়রা আদ্রের মধ্যে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। মনোরা খান তা অতিষ্ঠ চোখে দেখে যাচ্ছেন। তিনি এখন আর ছেলের বউয়ের অযাচিত ঝগড়া দেখে বিস্মিত হন না। গালে হাত দিয়ে হাপুস নয়নে সে ঝগড়া দেখেন। ওদের 2 মিনিটের জন্য মিল হলে 5 মিনিটের তর্ক লাগে। তেমন বড়সড় কোনো ইস্যু নেই, কিন্তু এর পেছনের কারণ থাকে না। এই ধরুন, একদম হাসতে হাসতেই ভালো কথার মাঝে ওদের ঝগড়া শুরু হয়ে যায়। তো আজকে সকালে ঝগড়াটা লেগেছে পড়া নিয়ে। প্রথমে খুঁচিয়েছে আদ্র, একটু তো পড়াশোনা করতে পারেন। অমনি টারা ভুরু কুঁচকে চাইল। তার পড়াশোনার শব্দটি বিশাল অ্যালার্জি। তা যদি হয় আবার আদ্রর মুখ থেকে, তবে তো কোনো কথাই নেই। আদ্র বলে, টিকলিটটা দেখে নকল করে আর কতদিন পার করবেন? পরীক্ষা চলছে, অথচ 1 ঘন্টার জন্য বই নিয়ে বসতে দেখি না। আপনাকে দেখে দেখে পড়ব? পড়তে বসলে তো দেখাবেন। চুপ থাকুন, আপনার প্যান ভালো লাগছে না। আদ্র খেতে খেতে বলে, ভালো না লাগলে কিছু করার নেই, ফেলটু ছাত্রীর জায়গায় বাড়িতে হবে না। তার অমনি শাশুড়ির দিকে ভুরু বক্র করে তাকায়, জায়গা হবে না মা? মনোরা খান বাধ্য শাশুড়ির মতো মাথা নেড়ে বলেন, আলবাত হবে, ওকে বলার। তারা আদ্রর দিকে চেয়ে চোখ মুখ কুঁচকে হাসে। আদ্র বলে, সারাদিন শুধু বসে থাকো, টাইম টু টাইম খাওয়া আর ফোন টেপা। টিকলিকে দেখুন তো, দেখে শিখুন। আপনি আমাকে খাড়খোটা দিলেন ভাদ্র বাচ্চা। হ্যাঁ, বেশি করেছি, আপনারটাই খাই। নিজে সারাদিন কি করেন? খেদে পেট মেলে দিয়ে শুয়ে থাকা, খেলা দেখা আর আমার পেছনে লাগা। আদ্র কি কম? বলে, আমিও বেশ করি। আজকে রাতে আমি আপনার ঘরে কিছুতেই থাকবো না। তাতে আমার বইই গেল। 1-2 কথায় ঝগড়ায় তখন বাড়ি মাথায়। মনোরা খান হতাশ শ্বাস ফেলেন। এর মাঝে টায়রা সোফা থেকে কুশন নিয়ে মারল আদ্রর দিকে ছুঁড়ে। কুশন ক্যাচ ধরল আদর, আলতো হাতে টায়রার দিকে আবার ছুঁড়ে মেরে টেবিলে বসতে বসতে বলল, তোরা বড় হবি না? মনোরা খান ছেলের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলেন, আর বলিস না। এই দুজনের প্রেমের কোনো গণ্ডি নেই। শ্বশুর শাশুড়ি কিচ্ছু মানছে না। বাবু সোনা যান বলে একজন আরেকজনের কোলে বসে থাকে ড্রয়িং রুমে। আবার এই খুন্তি যুদ্ধ শুরু হয়ে যায়। মায়ের কথায় আদর উত্তর করলো না, মাথা নিচু করে খেলো। কিন্তু আদ্রটার মাঝে কি আর কোনো শরমের বালাই আছে? ওরা দুজন নিঃশব্দে চোখে চোখ রেখে ঠোঁটের ইশারায় দুজনকে ব্যঙ্গ করে গেল। আদরিও শুনল টায়রা ঘোষণা দিয়ে ফেলেছে আদ্রের সাথে এক রুমে আজ রাতে কিছুতেই থাকবে না। আদর জানে কাজ শেষে বহু রাতে বাড়ি ফিরে দেখবে আদ্র ওর ঘরে বিছানার এক কোণে ঘুমিয়ে আছে। সপ্তাহে এ ঘটনা 3-4 বার ঘটা বাধ্যতামূলক। খাবার খেয়ে উঠতেই নিভার আগমন ঘটল। বিয়ের পর খালার বাসায় আর সময় করে আসা হয়নি নিভার। রাহুল নিভাকে পৌঁছে দিয়ে ব্যাংকে চলে গিয়েছে। নিভা এসে সোফায় গায়ে দিয়ে বসল। আদর সোফা থেকে ব্লেজার হাতে নিতে নিতে নিভার মাথার চুল এলোমেলো করার ন্যায় হাত বুলিয়ে দিল। সৌজন্য নিভা হাসল। আদর বাড়ির বাইরে পা রাখার আগে নিভা জোরে জোরে বলল, টায়রা, আমি আজ একটু টিকলির কাছে যাবি? আদর কিছুই হয়নি এমন তারা সেন্টার টেবিলের উপর থেকে গাড়ির চাবি নিল। এ ঘটনা নতুন নয়। আদরকে শুনিয়ে শুনিয়ে টায়রা নিভা টিকলিকে নিয়ে কথা বলে। টায়রা অতি উৎসাহের সহিত বলল, হ্যাঁ। আদ্র অমনি খ্যাক করে ওঠে, পরশুদিন না পরীক্ষা? আর তুই পরীক্ষার পড়া বাদ দিয়ে আমাদের বাড়িতে কি করিস? টায়রা পাত্তা না দিয়ে নিভার পাশে বসতে বসতে বলল, আপনার কি? নিজেরাও পড়বে না, আমার বোনটাকেও পড়তে দিবে না। ফেল, সব ফেল। বলে রাখা ভালো, আদ্র টিকলিকে আমার বোন বলে মাঝে মধ্যে সম্বোধন করে। নিভা কণ্ঠে আরেকটু উচ্ছ্বাস ঢেলে আদরকে আর চোখে দেখে নিয়ে জিজ্ঞেস করলো, টিকলির কোমরে হাত রাখা ওই ডাক্তারটা কি হ্যান্ডসাম দেখেছিস
নাম কি রে? আদ্র বিড়বিড় করে বলে, কি অশ্লীল স্যাঁ। টিকলির কোমরে হাত রাখা, এটা কোনো সম্বোধন হতে পারে? আদর হাতের মুঠো শক্ত করলো, টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেলো। মেঝের সাথে পা দুটো সুপার গ্লুর ন্যায় আটকে গেছে। আদর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও এই দুই বোকামের কথা শুনছে। তারা নিভাকে উত্তর দেয়, আমি জানি না, ভাইয়া বলতে পারবে। ভাইয়া? ওই ডাক্তারটার নাম কি? আদর কোনো উত্তর দেয় না। আদ্র ভাইয়ের মতিগতি বুঝতে পেরে টারাকে চোখ রাঙানি দিতে দাঁতে দাঁত চেপে বলে, ছবি দেখেছ, নিউজ দেখেছ, অথচ ডাক্তারের নাম দেখনি? গণ্ডমূর্খ। অমনি টায়রা ওর কমন ডায়লগ দেয়, এই আপনি চুপ থাকুন। নিভা ছবিখানা বের করে টায়রাকে দেখাতে দেখাতে বলে, কিন্তু যাই বলিস, ওদের দুজনকে কিন্তু একসাথে খুব সুন্দর লাগছে, একদম কাপল। আদর ভাইয়া থেকে ছবিটা নষ্ট করে ফেলেছে। আদর টেবিলের ওপর ঠাস শব্দ করে গ্লাসটা রাখলো, এরপর গট গট করে হেঁটে চলে গেল। ভাই যেতেই নিভা বুকে চেপে রাখা নিঃশ্বাসটুকু বাতাসে মেলে দিয়ে বলল, আত্মা হাতে নিয়ে এই কথা বলছিলাম। টায়রা খ্যাক খ্যাক করে হাসে, তোরে যে তুলে আছাড় মারেনি এই বেশি। গাড়িতে বসে আদর গাড়ি স্টার্ট করলো না, ফোনটা বের করে একে একে নিউজ পোর্টালগুলোয় ঢু মারলো। নিউজ যে হয়েছে সেটা সবাই জানে না। কাল রাতে এসে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল, আর সকালে এই কাহিনী জানতে পারলো। আদর স্টিয়ারিংটা এক হাতে শক্ত করে চেপে ধরে আরেক হাতে ফোন স্ক্রল করে গেল, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু পড়ল। সময়ের সাথে সাথে ক্রোধের পাল্লা ভারী হতেই রোষাঙ্গী হয়ে সে পরিচিত এক নাম্বারে ডায়াল করলো। হ্যালো, কালকে ইভেন্টে আমার একটা অপ্রত্যাশিত ছবি বিনা পারমিশনে পোস্ট হয়েছে, ওগুলো একটু দেখো। ডাক্তার আরাফ হোসেন এবং ওই সুন্দরী মেয়ের ছবিটা? আদর রুদ্ধশ্বাসের রাগ গিলে বলে, হ্যাঁ। পাশে যে আপনি দাঁড়িয়ে আছেন? হ্যাঁ। আরও বিশ্লেষণ করবে? সরি স্যার, কিন্তু ছবির মালিক তো এখনো কিছু বলল না। আশ্চর্য, আমি মালিক বলছি তাতে হচ্ছে না? কিন্তু স্যার, এই ছবিতে তো আপনি গৌণ, ওরা হচ্ছে মুখ্য কাপল। রফিক! আদরের গর্জনে রফিকের কান তালা লেগে যাবার জোগাড়। সে ভয়ে ভয়ে বলে, সরি স্যার। গৌরবের সম্মাননার ম্যানেজমেন্টকে ফোন দিয়ে বলো আমার কথা, ইমিডিয়েটলি যেন পদক্ষেপ নেয়। 2 ঘন্টার ভেতরে সব ছবি যেন সরানো হয়। ওকে স্যার। আদর ফোন কেটে মুখ ফুলিয়ে ঠোঁট গোল করে বড় বড় নিঃশ্বাস নিল। ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে উদাসীন তাকে থাকতে থাকতে চোখ গেল সিটে পড়ে থাকা স্ক্রিনের দিকে, জল জল করতে থাকা কালকের ভাইরাল টিকলির সেই ছবিটার দিকে। আদর দেখল যেন বহু জনম দেখে না, তৃষ্ণার্ত চোখে দেখতে দেখতে ফোনটা হাতে নিল। এরপর বহুদিন বাদে গ্যালারিতে ঢুকল। পুরনো কত সব স্মৃতি মলিন হয়ে আদরকে ধরা হলো। আহাজারি করে বলল আদরকে, আমাদের সজীব করো। আদর হাত বুলিয়ে দেয় ছবিগুলোতে। কবে এত মলিন হলো আদর টেরি পেল না। আদর বুঝে আদতে এই আহাজারি ওই জড়বস্তুর নয়, এ আর্তনাদ আদরের চিত্তের। তার অন্তঃকরণ শরীর হিম করা কণ্ঠে কেবল বলে, আমি আপনাকে কখনো ক্ষমা করব না টিকলি। আদর তবুও চেয়ে যতক্ষণ চোখের পাতা না পড়ে। আহা, হৃৎপিণ্ডটা খুব লেখাচ্ছে রে ওই ডাকিনি। আজ ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পালায়ে যাই, চাঁদের নৌকায় চেপে দূর কোনো দ্বীপ রং মেখে যাই। আজ ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। ফাগুনের আগুন রৌদ্র পরশ গায়ে মেখে টায়রা নিভা গুনগুন করতে করতে টিকলির অ্যাপার্টমেন্টে ঢুকলো। টিকলি তখন পড়ছিল। ওদের দেখে বইটা শব্দ করে বন্ধ করে ভুরু টান টান করে তাকিয়ে বলল, তোকে আমি পড়তে বলেছি, তুই পড়ছিস তো? কাল তোকে কিছু দেখালে তো? তারা সে কথায় পাত্তা দেয় না। টিকলি এই কথা প্রতি পরীক্ষার আগে বলে। ড্রয়িং রুমের মেঝেতে কুশনের ওপর বসে সেন্টার টেবিলে বই রেখে টিকলি পড়ছিল। টায়রা নিভা গিয়ে টিকলির দুপাশে বসল। টিকলি কানে হাত গুঁজে বইয়ের দিকে তাকে নিভাকে প্রশ্ন করে, তোর জামাই কই? বউ যে পড়া বাদ দিয়ে আকাশে উঠছে তা দেখতে পাচ্ছে না? না রে, অন্ধ হয়ে গেছে, ঠিকমতো আমাকেই দেখে না। পুরনো হয়ে গেছি তো। প্রথম প্রথম সারাক্ষণ তাকিয়ে থাকতো, আর এখন দিনে একবার ঠিকমতো তাকায় না। একবারও ঠিকমতো তাকায় না। সেম কষ্ট দোস্ত। দুঃখী মুখ করে টায়রা নিভার সাথে হাই ফাইভ দিল। টিকলি নিরস গলায় বলে, তোর আর কষ্ট? সারাক্ষণ ঝগড়া করিস, আবার আমার ভাইটাকে কাছে যেতে দিস না। 2 দিন পর পর আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে।
টায়রা মুখ হামলালো। নিভা চোখ বড় বড় করে তাকায়, কণ্ঠে অবাকতা ঢেলে বলে, শেষ? আদ্র ভাইয়ের লজ্জা শরম তো একেবারে খাই দিছিস রে টায়রা। অনেক নামি দামি কাজ করেছি রে, কয়জন পারে জামাইয়ের শরম খাইতে, তুই পেয়েছিস? টিকলি আগ্রহ হলো এই পর্যায়ে। লোক দেখানো কানে হাত গুজে রাখা হাত দুটো বের করে চোখে উৎফুল্লতা নিয়ে নিভার কাঁধে নিজের কাঁধ দিয়ে ধাক্কা দিতে দিতে নিচু স্বরে বলল, এ আসলেই তোরা বাসর করেছিস? হ্যাঁ হ্যাঁ। নিভা তো আর টায়রার মতো নির্লজ্জ না, তাই স্বাভাবিকভাবে নিভা লজ্জায় মুখে হাত রাখে। টায়রা টিকলি জোরাজুরি করে। নিভা আঙুল ফাঁক করে এক চোখ বের করে বলে, করেছি, চুপ থাক এবার। টিকলি টায়রা ঘর কাঁপিয়ে একসুরে বলে উঠল, ও হো হো হো। নিভা লজ্জায় লাল নীল হয়ে উঠে চলে এলো জানালার কাছে। টিকলি টায়রার সাথে একযোগে হাসতে হাসতে পেছন থেকে নিভার দিকে চেয়ে রইল। রাহুল টিকলিকে এখনো মন দিয়ে বসে আছে কি নেই সেই হিসেবে টিকলি যেতে চায় না, কিন্তু মিষ্টি মেয়েটাকে রাহুল যে সম্মানে, যে শ্রদ্ধায়, যে আদরে রেখেছে তা নিভার মুখে চোখে ঝিলিক দিয়ে ওঠে। স্বামীর সোহাগ বুঝি নারীদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অলংকার। এই যে টায়রা, হাতে স্বর্ণের চিকন চুড়ি, নাকে ছোট্ট একটা নাকফুল, গলায় স্বর্ণের চেইন, কানে ছোট্ট দুল, কি সুন্দর ছোট্ট পুতুল পুতুল একটা স্বর্ণ বউ, যার মাথায় সারাদিন বুদ্ধিরা গিজ গিজ করে কিভাবে আদ্রকে তর্কে পরাজিত করবে। শুধু নেই টিকলির মাঝখান থেকে সবাই ভালো রইল। সবার সব কিছু হলো, কিছু হলো না। টিকলির খাতায় একটা বড় শূন্য এক কোনায় পড়ে রইল। তখনই টায়রা জোরে সরে বলল, এই টিকলি, অনলাইন থেকে ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে, নেই দেখ। টিকলি নিভা দুজনেই চেক করলো, ছবিগুলো সত্যি নেই। টিকলি মনোযোগ দিয়ে তখনও ফোন ঘাঁটছে। নিভা আড়ালে টায়রাকে ইশারায় কিছু বলল। টায়রা টিকলিকে শুনে শুনে বলে, আমি শিওর এটা ভাইয়ার কাজ। অমনি টিকলির হাতটা থমকে গেল। কতক্ষণ নীরবে বসে থেকে ফোনটা আলগোছে রেখে উঠে চলে গেল রান্নাঘরে। সেদিকে তাকিয়ে টায়রা দীর্ঘশ্বাস ফেলে। টায়রা টিকলির থেকে বছর খানেকের ছোট। তারা বেড়ে উঠেছে একসাথে, পড়েছে এক ক্লাসে, দুজন দুজনকে নিজ মনের কথাগুলো নিগড়ে দিয়েছে সেই ছোট থেকে। কিন্তু কি হলো কে জানে, টিকলির বুকের একটা বিশাল পাথরের নিচে হঠাৎ ওর কষ্টগুলো চেপে রাখা শুরু করলো। টিকলি আদরের শুরুটা হয়েছিল বছরখানেক আগে, খুবই বিশ্রীভাবে তর্ক বিতর্ক দিয়ে। দুজনের বাসা থেকে বিয়ের জন্য পারিবারিকভাবে জোর করে পাঠানো হয়েছিল একটা রেস্টুরেন্টে। বৃষ্টি শেষে এক প্রেম প্রেম গন্ধ নিয়ে ছন্দটা প্রথম কেটেছিল টিকলি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আই এম এ প্রেগন্যান্ট। অপরিচিত মেয়ের মুখে প্রথম দেখায় এহেন কথায় আদর থমকে গিয়েছিল, ভুরু কুঁচকে বলেছিল, সেটা আপনার বাবা মাকে জানান। আমার কতটুকু সময় নষ্ট করলেন, চেম্বার ফেলে আপনার সাথে দেখা করতে এসেছি। আদরের আরও কত শত ঝাড়ি টিকলির আগে নাক ফুলিয়ে নীরবে সেসব সহ্য করেছে। এরপর আদর একটু ক্ষান্ত দিয়ে প্রশ্ন করলো, কয় মাস প্রেগন্যান্সির? টায়রার ভাষায় মাথা মোটা, বুদ্ধিবৃত্তিক, প্রতিবন্ধীটাও নার্ভাসনেসে উত্তর দিয়েছিল, 15 দিন। সাথেও বলেছে সে তার বয়ফ্রেন্ডকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার বয়ফ্রেন্ড 1 মাস ধরে লাপাত্তা, তাই বাবা মাকে কিছু বলতে পারছে না। আদর সেসব নিয়ে কত মজা উড়িয়েছে, বলেছে 15 দিনের প্রেগন্যান্ট মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, ডেলিভারি পেইনের মেয়ে হলে না হলে একটা কথা ছিল। আপনি তো ভারী অসভ্য। টিকলি সে কি রাগ, অপারক কণ্ঠস্বর। আদ্র আরও এক ধাপ তেজ নিয়ে বলে, আমি অসভ্য? আমি কি আপনার মতো 15 দিনের প্রেগন্যান্সি নিয়ে ঘুরছি? এক কথায় দুই কথায় বহু ঝগড়া, সেই ঝগড়া থেকে একজন আরেকজনের হৃদয় নিংড়ে গালিগালাজ করে বাড়ি ফিরে চলে এলো। আদরের বাবা টিকলির বাবাকে ফোন দিয়ে নানান কথা শোনালো, প্রেগন্যান্ট মেয়েকে গোছিয়ে দিচ্ছিল বলে। তারপর দুই পরিবারের মধ্যে সম্বন্ধ কাঠ হয়ে পেস্ট হলো শত্রুতা। কে কার আগে নিজেদের ছেলেমেয়েদের বিয়ে দিতে পারে এই প্রতিযোগিতায় নেমে পড়ল। নতুন উদ্যমে বাবা মায়ের এই বিয়ে নামক উটকো ঝামেলার চাপে পড়ে টিকলি টায়রাকে আর আদর আদ্রকে বগল দাবা করে ভাগ্যের এক নির্মম পরিহাসে বাড়ি থেকে একই সময় পালালো। পালিয়ে 4 জনের ডেস্টিনেশন হলো নিঝুম দ্বীপ। সেই নিঝুম দ্বীপের এক নিঝুম দিনে ওদের প্রেমটা আচমকা না বলে কয়ে এসেছিল। ফিরে আসার পর শত কান্নাকাটি, হৃদয় ব্যথা সব একশেষে যখন আবার একে অপরের সাথে দেখা হলো,
ওরা আঁকড়ে ধরলো দুজন দুজনাকে। সব কিছু উপেক্ষা করে ধরণীতে ভূকম্পন লাগিয়ে ওরা প্রেম করলো ধমিয়ে। তারপর একদিন রাহুলের সাথে টিকলির বিয়ে ঠিক হলো। তখন নিভা রাহুলকে ভালোবেসে ফেলেছে। আদর অন্য মেয়েকে এক বাক্যে বিয়ে করবে না বলে জানিয়ে দিলে আজিম খান আদরের বিয়ে ঠিক করলেন খালাতো বোন নিভার সাথে। টিকলি জোরপূর্বক বিয়ের আসরে বসার আগে যেই নিজের সাথে একটা অঘটন ঘটাতে যাবে অমনি রাহুল ঠিক পটের অধিনায়কের মতন নিজের সব কিছু বিলিয়ে দিল সেই ছোট্ট থেকে ভালোবাসার টিকলিকে। আদর আর টায়রাও তখন নিজেদের ঝগড়ার বর্ণময় দুনিয়া ছেড়ে বাস্তবে ফিরে এলো। নিভা বিয়ের আসর থেকে আদরের সাথেই পালিয়ে চলে গেল রাহুলের কাছে। রাহুল মেয়েটাকে তখন গ্রহণ করলো, ঠিক তবে বহু অধিকার না দিয়ে। এই পরিবারের দ্বন্দ্বে সে রাতে একই প্রহরে ওরা 6 জন পালালো একই সাথে। তারপর কি হলো? আদ্র টায়রার বিয়ে হলো, নিভা রাহুলের বিয়ে হলো, কিন্তু শেষে গিয়ে আদর টিকলির বিয়ে কেন হলো না? সেসব ভাবার সময় নেই টিকলির আদরের। ওরা সেই বর্ণিল রকমারি আলোকসজ্জা ছেড়ে ব্যতিব্যস্ত নিজেদের সাথে আদরের কত কাজ। সামনে সে মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে, সেসব নিয়ে কত দৌড়াদৌড়ি, আবার চেম্বারে বসা, সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেয়া, মেডিকেল কলেজে সপ্তাহে 2-3টা লেকচারার হিসেবে ক্লাস নেওয়া, বহু কাজ। আদর, ওর বন্ধু আসিফ, সেলিম, রায়হান, রাকিব ইসলাম আরও বেশ কিছু বিশেষ ডাক্তারদের উদ্দেশ্যে ASHD ফাউন্ডেশন থেকে ফেব্রুয়ারির 25 তারিখে সিলেটে একটা মেগা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই সংস্থার চেয়ারম্যান সেলিম রায়হান। আদর, আরাফ আর রাকিব স্টেজটি যুক্তরাষ্ট্র, ইউরোপের বেশ কিছু কান্ট্রি এবং যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা অংশগ্রহণ করবেন। আদরের আজ কলেজে ক্লাস নেওয়ার ডেট, সকাল 8টায় ক্লাস ছিল। ক্লাস থেকে ফিরে এসে সে চেম্বারের চেয়ারে বসে বড় করে নিঃশ্বাস ফেলল। হাতে একদম সময় নেই। হ্যাং হয়ে যাওয়া মাথাটা ঝাড়া দিয়ে ল্যাপটপ খুলে বসলো। এর মাঝে ফোনটা আপন স্বরে বেজে উঠল। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহিন বলছি। ABU হাসপাতাল থেকে সিলেটে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। আপনার উপস্থিতি জোরালোভাবে কাম্য। আপনার জন্য ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে, তবুও হাসপাতাল অথরিটি থেকে আপনাকে বিশেষভাবে ফোন করে ইনভাইট করা হলো। আদর ল্যাপটপে চোখ রেখে কিবোর্ডে অভিজ্ঞ হাত চালিয়ে কান দিয়ে ফোন কাঁধে চেপে ধরে বলল, ওয়ালাইকুম আসসালাম। কত তারিখ? 27 তারিখ স্যার। 27 তারিখ? আদরের মেডিকেল ক্যাম্প 25 তারিখ। অ্যাটেন্ড করা যাবে, সমস্যা হবে না? আদর কপালে ভাঁজ ফেলে বলল, আমি আসার চেষ্টা করব, ধন্যবাদ। ফোনটা কেটে আদ্রকে ফোন লাগালো। ফোন ধরে আদ্র নাটকীয়তা শুরু। রং নাম্বার বলেই ফোনটা কেটে দিল। আদর দাঁতে দাঁত চেপে আবার ফোন দেয়। সাথে সাথে আদ্র বলে, অন্য কোথাও ফোন দিতে গিয়ে এই নাম্বারে ভুল করে ফোন দিয়েছ ভাইয়া? মারবো টেনে এক্সার্ট বেয়াদব, ভুল করে মানুষ বারবার ফোন দেয়। ও সরি বলো, সিলেটে যাবি ঘুরতে? আদ্র দুষ্ট গলায় বলল, ইউ মিন হানিমুন? ঠাটিয়ে কানের নিচে দেবো একটা অসভ্য জাতের ছেলে। আদ্র থতমত মুখে বলে, না তাহলে যাব না। মানে আমি বৌসারা কোথাও যাব না। তোকে বৌসারা কে যেতে বলেছে বাপ? সবসময় এক লাইন বেশি বুঝিস। আদ্র বুঝমানে সুরে বলল, ও আমি ভেবেছি তুমি আবার আমাকে বগল দবা করে এবার সিলেটে পালানোর ধান্দা করছো, কিন্তু আমি ভুলে গেছো এখন আমাকে একা নিলে চলবে না। আমি বিবাহিত, আমার একটা মিষ্টি দুষ্টু ঝগড়ুটে বউ আছে, নাম টায়রা। আদ্রের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে লাগলো। হাত মুষ্টিবদ্ধ করে কপালে 2 আঙ্গুল ঘষে বলল, আমার ভুল হয়েছে, তোর মতো অসভ্যকে কল দিয়ে, মাফ কর। এ ভাইয়া না, আরেকটু কথা বলো। কতদিন ধরে ফোন দাও না? আদর ভাবখানা এই যে আদরের সাথে তার বহু জনম পর কথা হচ্ছে। আদর অতিষ্ঠ কণ্ঠে বলে উঠল, তুই আমার হাতের লাথি খাবি? হাতে মানুষ লাথি কিভাবে খায় আজ রাতে দেখাচ্ছি। সি পচা কথা বলো না তো ভাইয়া, অসহ্য বেয়ারা ছেলে একটা। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখিস নি? বলে আদর ফোন কেটে বুক ভাস ফুলিয়ে বড় বড় করে নিঃশ্বাস ছাড়ল। আদরকে সিলেট যেতে হবে ক্যাম্পের 2 দিন আগে। আদর টায়ারের জন্য 2টো ঢাকা টু সিলেট এয়ার টিকিট কেটে রাখবে 26 তারিখ সকালের। মাঝখানে 2 দিন আর ঢাকায় ব্যাক না করে সিলেটেই থাকার প্ল্যান আদরের। কাজে ওদের দুটোকে নিয়ে যাওয়া। বিয়ের পর আদ্র টায়ারের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সিলেটে কিছুদিন ঘুরে টুরে সব কাজ শেষ করে ফেরা যাবে।
টিকলির পরীক্ষা শেষ হলো আজ। পরীক্ষা দিয়ে এসে সে হাত মুখ ধুয়ে জানালা দরজা টান টান করে পর্দা টেনে রুমটা অন্ধকার করে। স্যার হাত পা চারদিকে দিয়ে আরামে একটা ঘুম দিল। সে বহুদিন ঘুমায় না। সে ঠিক করেছে এই যে এখন ঘুমালো, আবার একদম কাল এই সময় উঠবে। কিন্তু টিকলির আরাম কি আর কারোর সহ্য হয়? 2 ঘন্টা পরেই সাইলেন্ট ফোনের ভাইব্রেশনে ভু ভু শব্দে পাতলা কাঁচা ঘুমটা গেল ভেঙে। টিকলি মাথা ধরে উঠে বসলো, নাক ফুলিয়ে ফোনের দিকে চেয়ে রইল। ইভেন্ট ম্যানেজার কবির স্যার ফোন দিয়েছে। টিকলি ফোন হাতে নিয়ে বলল, এই লোকটার সমস্যা কি? আমার সুক্তার কেন সহ্য হয় না? ফোনটা রিসিভ করে খুব অবহেলায় টিকলি বলল, আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। ওয়ালাইকুম সালাম। শোনো, তোমাকে সিলেট যেতে হবে। টিকলির চোখের ঘুম ছুটে পালালো। ঘর কাঁপিয়ে বলল, হোয়াট? সিলেট? পারবো না স্যার। বসকে? তুমি না আমি। আনফর্চুনেটলি আপনি স্যার। তাহলে তোমার মতামতে সব চলবে? অ্যাবসলিউটলি নো স্যার। প্রিপারেশন নাও। 27 তারিখ ইভেন্ট। বাকিটুকু স্টেজ ম্যানেজার নীরবের থেকে শুনে নিও। আমি ব্যস্ত এবং কাল থেকে অফিসে আসবে। পরীক্ষা তো শেষ, আর কাল মিটিং আছে। নীরবও যাবে? হ্যাঁ। কোনো সমস্যা? টিকলি একটু হাফ ছেড়ে বাঁচল, পরিচিত কেউ যাচ্ছে বলে। নো স্যার। রাখছি তাহলে। স্যার। টিকলি কাঁদো কাঁদো স্বরে ডাকে। কবির সাহেব ঝাড়ি দিয়ে বললেন, আবার কি? একটা দিন ছুটি দেন স্যার। কাল সবার আগে অফিসে আসবে তুমি। এরপর টিকলির মুখের ওপর ফোন কাটলো। টিকলি মুখটাকে বিকৃত করে কতগুলো গালিগালাজ করে নীরবকে ফোন লাগালো। এই কিসের ইভেন্ট রে? আমি এই কোম্পানির চাকরি আজই ছাড়বো। রিজেন লেটার লিখ। নীরব ঘুমু ঘুমু কণ্ঠে বলে, তুই চাকরি ছাড়বি? আমি রিজেন লেটার লিখবো কেন? কথা কম বল পাঠা। কাহিনী কি সেটা বল। একটু ঘুমাতে দে। এই ম্যানেজার আমার মাথাটা খেলো। এখন আবার তুই পরীক্ষা দিয়ে এসে 1 ঘন্টা রেস্ট পেলাম না। আমি পেয়েছি? আমাকে ম্যানেজার বলেছে তোকে ফোন দিয়ে বিস্তারিত শুনতে। এখন আমি স্যারকে ফোন দিয়ে বলছি তুই আমাকে বলতে চাইছিস না তোর কাছে ঘুম ইম্পর্টেন্ট। নীরব যেন এবার কেঁদেই ফেলবে। আমাকে সাইডে দে, মাফ কর। আমি শুধু 1 ঘন্টা শান্তিতে ঘুমাতে চাই। 54 ঘন্টা ধরে আমি ঘুমাই না। আর 10 মিনিট না ঘুমালে তুই মরে যাবি না। কিসের ইভেন্ট? নীরব বুঝলো কোনো লাভ নেই, তার ঘুমের সময় নষ্ট হচ্ছে। চোখ থেকে ঘুমটা চলে আসছে। মরণ ডাক্তারদের। টিকলি বিরক্তিসূচক শব্দ করে বলল, উফ, আবার ডাক্তার? আমি আর কোনো ডাক্তার ফাক্তারদের ইভেন্ট ক্রিয়েট করতে পারবো না। সিলেটে কি এমপ্লয়ের অভাব পড়েছে? ঢাকা থেকে আমাকে যেতে হবে। এত মানুষ রেখে আমার পেছনে কেন মরে এই ম্যানেজার? এবারের দোষ ম্যানেজার স্যারের নয়। টিকলি ভুরু কুঁচকায়। তাহলে কার দোষ তোর? ফালতু কথা বলিস না। শোন, আমাদের কোম্পানির মোমেন্ট অ্যান্ড মোর এর সিলেট ব্রাঞ্চে একটা বড় ইভেন্টের কাজ পেয়েছে। এটা আবার ঢাকায় ABU হাসপাতাল থেকে সিলেটে আয়োজন করা হচ্ছে। আয়োজকদের মধ্যে ডক্টর আরাফ হোসেন নামের একজন আমাদের ইভেন্ট কোম্পানির নাম শুনে নাকি তোর নাম উল্লেখ করেছে। তোর কাজ নাকি খুবই চমৎকার। সাই চমৎকার, তাই বলেছে তোকে যেন এই ইভেন্টের দায়িত্বে রাখা হয়। টিকলি ভাবুক হয়ে চেয়ে রইল। ডক্টর আরাফ হোসেন হঠাৎই ডাক্তার কেন তার প্রতি এত প্রশংসায় পঞ্চমুখ হলো? টিকলি ভাবল কিছুক্ষণ। এর মাঝে নীরব বলল, ইউনিক থিমে স্টেজ সাজানোর আইডিয়া দিতে বলেছে আমাকে। তুই একটু চিন্তা করে বের করতো। একটা লাথি খাবি। এর আগের বারও পেট খারাপের দোহাই দিয়ে বেঁচে গেছিস। প্ল্যান করতে করতে আমার জীবন উষ্টাগত। নিজের কাজ নিজে কর। এবার তো পেট খারাপ হলে আমার ডায়রিয়া হবে, মনে রাখিস। বলে টিকলি ফোন কেটে কাঁথা দিয়ে শুতে শুতে বলল, লোকটা আমাকে যে একটা বাস উপহার দিল কনফার্ম। কি দরকার ছিল ভাই আমার হয়ে এত প্রশংসা করার? আমার কাজ না বাড়ালি তো চলছিল না। আমার অভিশাপ লাগবে তোর কপালে। চোখ জোড়া বন্ধ করতে পরক্ষণে টিকলি টপাস করে চোখ খুলল। নিজেই নিজের সাথে বলতে লাগলো, ওয়েট এ মিনিট, এখানে কি ওনার থাকার সম্ভাবনা আছে? ও নো। ভেবে ভেবে টিকলির মাথা ফেটে যাচ্ছে। মাথার চুল 2 হাত দিয়ে এলোমেলো করলো। কাঁথার নিচে পা নাচিয়ে বলল, উফ উফ উফ, অসহ্য একটা জীবন। পরীক্ষা শেষ। এখন আর টায়রা নিভাকে আটকে রাখে কে? কাজেই পরদিন দুজনে সে হাজির হলো টিকলির অ্যাপার্টমেন্টে। টিকলি তখন মাত্র অফিসে থেকে ফিরেছে, ক্লান্ত শ্রান্ত নিস্তেজ শরীরে। এসে দেখে দুটোই মিলে চা বিস্কুট চানাচুর চিপস কোল্ড ড্রিঙ্কস সব একসাথে নিয়ে বসে গেছে। নিভা ড্রয়িং রুমের মেঝেতে আর টায়রা পা উপরে তুলে মাথা নিচের দিকে হেলে দিয়ে উল্টো হয়ে সোফায় শুয়ে আছে।
খুবই মনোযোগের সাথে তারা টিভিতে কিছু একটা দেখছে। পাশে আবার পপকর্নও আছে। নিভা কিছুক্ষণ পরপর পপকর্ন টায়ারের মুখে গুজে দিচ্ছে। টিকলি বড় করে শ্বাস ফেলে ব্যাগটা কাউচের উপর রেখে নিভার পাশে মেঝেতে বাবু হয়ে বসে টিভিতে চোখ রেখে পপকর্নে হাত দিল। সিরিজ দেখতে দেখতেই ছোট করে বলল, কখন এসেছিস? নিভা তার টিভির দিকে তখন অগাধ মনোযোগ। তারা চোখের পলক না ফেলে বলে, অনেকক্ষণ। টিকলি আর কোনো কথা বলে না। সারা সন্ধ্যা তারা সিরিজ দেখে কাটালো। রাত 9টা বাজতে টিকলি পা দিয়ে নিভাকে ধাক্কা দিল। সিরিজ দেখতে দেখতে নিভা মেঝেতে একটা কুশন নিয়ে শুয়ে পড়েছে। সিনে এই মুহূর্তে টান টান উত্তেজনা চলছে। ভিলেন নায়িকাকে আটকে রেখে নায়ককে ইচ্ছে মতো নাকানি চুবানি খাওয়াচ্ছে। সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। টিকলি আবার পা দিয়ে ধাক্কা দেওয়ায় নে লাথি দেয়। নিভা বিরক্তিতে সূচক শব্দ করে বলে, কি হয়েছে বল? যাবি না? এখানে থাকবি? হ্যাঁ থাকবো। এরপর আবার তারা সামনের স্ক্রিনে চোখ রাখে। আধ ঘন্টা যেতে টিকলির পেট গুম গুম করে ডেকে ওঠে। তারা হা করে সামনে চেয়ে আসে। টিকলি ওর মুখটা বন্ধ করে দিল। তারা থতমত খেয়ে মুখটা বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে টিকলির দিকে তাকায়। টিকলি আদেশে সুরে বলে, যা কিছু বানিয়ে নিয়ে আয়, খিদা লেগেছে। তারা অবহেলার গলায় বলে, কি খাবি? রামেন বানিয়ে নিয়ে আয়। যা, আমার জন্য বানাস। নিভা সুর মিলায়, আমার জন্য। টিকলি কপাল কুচকে বলে, ঘাট ধাক্কা দিয়ে দুটোকে বের করে দেব। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। নিভা, টায়রা, টিকলি কেউ উঠল না। কলিং বেল বেজেই যাচ্ছে 3 মিনিট ধরে। টায়রা বিরক্ত কণ্ঠে বলে, খোল না টিকলি, তুই খোল, আমার খিদা লাগছে, খিদে উঠতে পারছি না। টায়রা বিরক্ত চোখে তাকালো। তিনজনকে ধাক্কাধাক্কি করলো দরজা খোলার জন্য। এর মাঝে নিভার ফোনে রাহুল কল করলো। ফোন ধরতে বলল, ঘুমাচ্ছেন? দরজা খুলছেন না কেন? খুলছি। নিভা হন্তদন্ত হয়ে উঠে বসে, মেঝে থেকে কুশন তুলে ঠিকমতো রাখে। স্ক্রিনে তখন কিসিং সিন চলছিল। নিভা চেঁচিয়ে বলে, টিভি অফ কর, টিকলির বাচ্চা, এসব পরিষ্কার কর। রাহুল অগোছালো ঘর একদম পছন্দ করে না। টিভি অফ করে ওরা তিনজন ছোটাছুটি করে চিপস, চানাচুর, বিস্কুটের প্যাকেট, ক্যান এসব ফেলে দিয়ে আসলো। চায়ের কাপগুলো রান্নাঘরে রেখে আসলো। যত্রতত্র স্থানে পড়ে থাকা পানি, জুস, চা টিস্যু দিয়ে মুছলো। তারা ওই অংশটুকু তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে চিপস, পপকর্নের সাথে পড়ে থাকা দানাগুলো ঝেড়ে ফেললো। নিভা চুলের হাত দিয়ে ঠিক করে, মুখটায় বার কয়েক হাত দিয়ে ডলা দিল। জামা টান করে গায়ে সুন্দর ওড়না করে জড়িয়ে 7 মিনিটের মাথায় দরজা খুলে দিল। রাহুল বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল, তবু নিভাকে দেখে মিষ্টি করে হাসল। অফিস থেকে ফেরার পথে নিভাকে নিতে এসেছে। রাহুল আসে কালে ভদ্রে। ইদানিং তবু একটু কাজ সহজ হয়েছে। এখন টিকলির চোখে চোখ রেখে কথা বলতে পারে, সবাই মিলে একসাথে বসে ডিনার করতে পারে, হাসি তামাশে মত্ত হতে পারে। নিভা সেসব কিছু মনে করেনি কোনো কালই। প্রথম তার কষ্ট হতো, কিন্তু সময়ের সাথে সাথে সে যেমন অভ্যস্ত হয়ে গিয়েছে, তেমনি রাহুলও নিভাকে প্রায়োরিটি দিতে শিখেছে সবার আগে। দরজা খুলে নিভা আলতো করে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল মুচকি হেসে নিভাকে এক হাত দিয়ে মোলায়েম ভঙ্গিতে ধরে ভেতরে ঢুকতে বলল, আজ যে সারাদিন কাকে কাকে জ্বালালেন? নিভা প্রসন্ন চিত্তে প্রাণ খুলে হেসে উত্তর দেয়, কাউকে না, এখনো চিন্তা করছি কিভাবে আদর ভাইয়াকে একটুখানি জ্বালানো যায়। নিভা 2 আঙ্গুল দিয়ে দেখালো, একটুখানি। রাহুল ভেতরে ঢুকে চিকেন ফ্রাই আর বার্গার টেবিলের উপর রেখে টিকলির দিকে ভুরু নাচিয়ে বলল, কি খবর ভেবলি? টিকলি মুখ গোমড়া করে উত্তর দিল, ভালো না। কেন? ওরা আমাকে রেস্ট নিতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে, নিজের বউকে বেঁধে রাখতে পারে না। রাহুল হাসে। টায়রার মাথায় টোকা দিয়ে বলে, কিরে এখানে কি তোদের? বেয়ারা টায়রা মাথায় হাত ঘষে বলে, নিজের বউকে আদর করে বুকে জড়িয়ে ধরে আমার কপালে টোকা। রাহুল সজল্যে হাসে। নিভা রাহুলের থেকে সরে দাঁড়াতে চায়, রাহুল ছাড়ে না। এর মাঝে বার্তাহীন এসে দাঁড়ালো আদ্র। রাহুলের সাথে এসেছে, নিচে গাড়ি পার্ক করছিল বলে একটু দেরি হলো। আদ্রকে দেখে টায়রা বলে, নাও, 16 কলা পূর্ণ হলো। কথার ধরন শুনে বোঝা গেল এই দম্পতির মাঝে আবারও কোলাহল চলছে। টিকলি সব পাত্তা দেয় না। এ জায়া ও পাতির মাঝে প্রেমের বিষয়টাও ঝগড়া, সুতরাং সেসবে কর্ণপাত করে টিকলির পেটে 2টো খাবার জুটবে না। কিন্তু আদ্র এসে একটা কান গরম করার কথা বলে ফেলল, টিকলি, তোমার বোন আমার সাথে ঘুমায় না, তুমি এর বিচার করো।
ড্রয়িং রুম ভর্তি মানুষ, বউয়ের বড় বোন, নিজের ছোট বোনের জামাই। যতই সমবয়সী এবং বন্ধুত্ব সুলভ হোক না কেন, রাহুলের তো বউয়ের বড় ভাই লাগে আদ্র। কাজে সে নিভার কান দুটো দুহাত দিয়ে চেপে ধরে নিয়ে বারান্দায় নিয়ে গেল। নির্লজ্জ টারা উত্তর দিল, ও কি বিচার করবে? আমি কোনো পিঞ্চ করা অসভ্য পাবলিকের সাথে ঘুমাবো না, এটা আমার মর্জি। টিকলি অতিষ্ঠ চোখে তাকায়। ওরা দুজন নির্লজ্জের মতো টিকলির কান ঝালাপালা করে দিয়ে ঝগড়া করে যায়। খানিকক্ষণ পরে টিকলি কান দুটো ধরে ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে, তোরা দুটো এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। মাঝখানে বার্গার আর চিকেন ফ্রাই রেখে ওরা সবাই গোল হয়ে মেঝেতে বসেছে। হাসি ঠাট্টা শোরগোলে মত্ত টিকলির ছোট্ট অ্যাপার্টমেন্টটা। হাসির মাঝে মাঝে দেয়ালে ঝংকার তুলছে আদ্র টায়রার তর্ক। আবার এই আদ্র টায়রাকে ওর ভাগের থেকে খাইয়ে দিয়ে ভাব জমাচ্ছে। তারা আদ্রের বুকে একরকম মাথা রেখে মুরগির রানে বড় করে কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে বলল, ইস, সবাই আছে, শুধু ভাইয়া মিসিং। ভাইয়া একটু মজা করতে পারছে না, সারাক্ষণ কাজ আর কাজ, সাথে রাগ, ধমকাধমকি। নিভা টিকলির দিকে আর চোখে সে বলে, তাই নাকি? রাখবেই তো, বেচারের জীবনে কি আর সুখ আছে বল? কত পরিশ্রম করে আমার ভাইটা। আদ্র কিছু মনে পড়ছে এমন ভঙ্গিমায় টারাকে বলল, ও একটা কথা বলতে মনেই ছিল না, ভাইয়া আমাদের জন্য 26 তারিখের টিকিট কেটেছে সিলেটের। টারা উৎসাহিত হলো, কিন্তু বলল, সত্যি? কিন্তু আমি একা ঘুরতে যাব না। আরে রাহুল ভাইয়া তোমাদের জন্য টিকিট কেটেছে, বিয়ের গিফট। বলে আদ্র বামচোখ টিপ মারে। রাহুল নিভার দিকে তাকায়। নিভার চোখে মুখে খুশি দেখে আর বলল না আমার ছুটি হবে না, বরং বলল, তার তো ভালোই হলো, সব একসাথে ঘুরতে যাব। টিকলি তুইও চল। টিকলি খেতে খেতে উদাসীন গলায় বলে, আমার ইভেন্ট আছে 27 তারিখ, তাহলে আমার ডেট পিছাই। টিকলি চোরা চোখে তাকে আস্তে করে বলল, আমার ইভেন্ট সিলেটেই। তারা নিভার সোয়াল ঝুলে পড়ল। সমস্যার বলল, কি বলিস নাই তো? টিকলি পাত্তাহীন গলায় বলল যদি তোরা যেতে চাস তাই বলিনি। তারা নিভা নাক কুচকে বিড়বিড় করে। আদ্র বলে, তাহলে তো ভালোই হলো, সবাই মিলে যাওয়া হবে। টিকলির খাওয়া শেষ, টিস্যুতে হাত মুছতে মুছতে বলে, আমাকে যেতে হবে আমার টিম মেম্বারদের সাথে। সেখানে গিয়ে ইভেন্টের কাজ শেষ হতে হতে অনেক রাত হবে। তোমরা ঘুরেঘুরি করবে, আমি কাজ করব, দেখা তো হবেই, কিন্তু 28 তারিখ আমার টিম মেম্বারদের সাথে আমি ব্যাক করব। আমার ঘোরাঘুরি ভালো লাগে না। টিকলি উঠে চলে গেল। সবাই ওর চারপানে চেয়ে রইল, হতাশ শ্বাস ফেলে মাথায় নিচু করে ভেবে গেল অতীতের সেই স্বর্ণাভ দিনগুলো। টারা নিভা মনে মনে ফোন দিয়ে আটল। তার বুঝতে পারছে সামনে কিছু একটা হতে চলেছে। টিকলিকে ওরা তখনও জানায়নি আদরও যাচ্ছে সিলেটে।